আমরা 4 বোন 1 ভাই, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি আমি। আমার বিয়ে হয় 2002-এর 17 এপ্রিল এবং 6 মাস পর্যন্ত আমি ভালোই ছিলাম। তারপর থেকেই আমার লাইফে চলে আসে এক বিরাট ঝড়। বিয়ে অবস্থায় আমি আমার বোনের হাজব্যান্ড থেকে আমি রেপ হয়েছি। হ্যাঁ, বোনের হাজব্যান্ড থেকে রেপ হয়েছি। আমার বিয়ের 6 মাসের মাথায় আমার বোনের হাজব্যান্ড আমাকে রেপ করে এবং আমার হাজব্যান্ডের সাথে তখন আমার কোনো শারীরিক কোনো কিছুই হয়নি বিয়ের 6 মাসের মাথায়। কারণ আমার হাজব্যান্ড আমাকে উঠাই নিয়ে বিয়ে করে, যার ফলে আমার ফ্যামিলি এটা মানেনি। সেই পরিপ্রেক্ষিতে আমার বোনের হাজব্যান্ড আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় আমার সাথে রেপ করে। তখন আপনি কোন বাসায়? তখন আমার মার বাসায়। তখন আমার বোনের হাজব্যান্ড আমাদের বাসায় আসা যাওয়া করতো, করতো। আর আমার বাবা মাকে এ কথাটা বলার পরে তারা এটা কিছুই কোনো পদক্ষেপ নেয়নি। যে আমি বলছি যে আমার ভাইয়া আমার সাথে এরকম ব্যবহার করছে, ওনারা কিছুই বলে নাই। বলছে তুমি একটা ম্যারিড পারসন মেয়ে, এটা কোনো ব্যাপার না। কে বলছে এটা? আমার মা। আপনি ঘুমের ওষুধ খাওয়ালে আপনি টের পান? কোকের মধ্যে। কোকের মধ্যে আমি আবার একটু ড্রিঙ্কসটা পছন্দ করতাম, তো কোকের মধ্যে ওইটা মিক্সড করে খাওয়াইছিল। সেটা আমি টের পাইনি, কিন্তু এটা পরবর্তীতে আমি এটা টের পাওয়াতে উনি নিজেই স্বীকার করছে যে তোমাকে আমার ভালো লাগে দেখে আমি তোমার সাথে এরকম করছি, তুমি এটা মানবা না বলেই আমি এটা জোর করিয়ে করছি তোমার সাথে। জানোয়ার একটা লোকটা। সেই পরিপ্রেক্ষিতে আমার হাজবেন্ডকে বলেছিলেন আপনি ঘটনাটা? না, আমার বোনকে বলিনি। আমার বোনকে বলিনি। আমার বড় বোন জানতো আর আমার মা জানতো এই বিষয়টা। আদার্স আমার ফ্যামিলির আর কেউই এটা জানতো না। আমার হাজব্যান্ডকে সাথে তারপর আমি গাজীপুর চলে যাই। চলে যাওয়ার পরে ওখানে আমার বেশ কিছুদিন ভালোই ছিল। আমার হাজব্যান্ডটা শেষ পর্যন্তই জানতে পারি সে একটা নেশাগ্রস্ত এবং জুয়ারি, দুইটাই। আমি 6 মাসের মাথায় এপ্রিলের দিকে 2003-এ আমি একবার কনসেপ্ট করি, সেটা আমার হাজব্যান্ডকে বলি, কিন্তু সে আমার হাজব্যান্ডটা কোনো রেসপন্স ছিল না। আমার প্রথম বেবিটা মিসক্যারেজ হয়ে যায় 6 মাসের মাথায়। ওর অত্যাচারে আমার মিসক্যারেজ হয়ে যায়। ও আমাকে অনেক টর্চারিং করে, মানে আমার হাজব্যান্ড শারীরিকভাবে টর্চারিং করে। আমার বাবার বাসার থেকে টাকা এনে দিতাম যৌতুকের জন্য, তো ওইটা দেয়নি দেখে ও আমাকে অনেক মারে, আমার পেটে লাথি দেয়। আমার প্রথম বেবিটা মিসক্যারেজ হয়ে যায় 6 মাসের মাথায়। 2004 সালে আমার সেকেন্ড বেবিটা কনসেপ্ট করে এবং এপ্রিলের থেকেই শুরু হয় আমার প্রচণ্ড ব্লিডিং। তারপর ডক্টরের কাছে যাই। ডক্টর অনেক ট্রিটমেন্ট করার পরে বেবিটা রাখে। অনেক করার পরে জুন মাসের 21 তারিখে আমাকে সিজার করায়। 8 দিন হসপিটাল থেকেই আমার বেবিটা সিজার করাই। সেই মুহূর্তে আমার হাজব্যান্ড আমার কাছে ছিল না। আমার পাশে যে একটা গার্জিয়ানের সাপোর্ট বা হাজব্যান্ডের একটা সাপোর্ট, কোনোটাই ছিল না আমার কাছে। আমার মেজো বোন, আমার বাবা এবং আমার এক খালা শাশুড়ি আমার পাশে ছিল। 2021 সালে আমার বেবিটা হওয়ার 6 মাসের বাবা মার সাথেই থাকি। 7 মাসের সময় আমার বেবিটা নিয়ে গাজীপুর চলে যাই। সেখানেই আমার হাজব্যান্ড ঘরে যেয়ে দেখি যে জুয়া খেলতেছে ফ্রেন্ড সার্কেল নিয়ে। আমার শ্বশুর বাবা আবার রাজশাহী গিয়েছিল আমার চাচা শ্বশুরের কাছে। সেই মুহূর্তে সে জুয়ার মধ্যে আমাকে বাজি রাখে। হ্যাঁ, জুয়ার মধ্যে আমাকে বাজি রাখে, সে যদি হারে তার ফ্রেন্ডদের সাথে আমাকে থাকতে হবে। সেই রাতে আমি আবার চলে আসি, আমার খালা শাশুড়িকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। তারপর থেকে আমি সেপারেশনে আছি আমার বেবিটা নিয়ে। ওই দিন কি আপনার জামাই জিতেছিল? আমি খোঁজ নেইনি। আমি ওই রাতেই চলে আসি আমার খালা শাশুড়িকে বলে যে মা আমি ঢাকায় যাব, আপনার ছেলে এই কথা বলতেছে যে ও যদি হারে তাহলে ওর ফ্রেন্ডদের সাথে আমার থাকতে হবে। তা আমার পক্ষে তো এটা পসিবল না, আমি ঢাকায় যাব, আমাকে একটু হেল্প করেন। 7 মাসের বাচ্চা নিয়ে ঢাকায় চলে আসি আমার ভাইয়ের বাসায়। তখন আমার বাবাটা স্ট্রোক করার পরে তার ব্যবসা বাণিজ্য সব লসে চলে যায়, অনেক ধার দেনা করে।
ভাইয়ের বাসায় থাকি। ভাইয়ের বউটাও বেশি একটা ভালো না, আমাকে রাখবেন, আমাকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমার মেজ বোনের হাত পায়ে ধরে আমি ওই বাসায় উঠি। এখনও আছি আমার ভাইয়ের বাসায়। আমার ভাই ভাবি, স্যার আমি দোয়া করি যেন আমার ভাই ভাবির মতো আর মার মতো যেন কোনো সন্তান যেন তাদের ঘরে জন্ম না নেয়। আমার মা, জন্মদাত্রী মা, যে মেয়েদের বিপক্ষে কি হতে পারে আমি সেটা জানি। আমি চাকরি না করলেও তার একটা কথা, তুমি কি করে টাকা দিবা সেটা আমি জানি না। তুমি দেহ ব্যবসা করো না কি করবা সেটা তোমার বিষয়, কিন্তু আমি জানি না তুমি ঘরে টাকা দিবা, নয়তো তুমি এখানে থাকতে পারবা না। সেই 7 মাসের বাচ্চাকে রেখে আমি প্রাইড টেক্সটাইলে কাজ করি। তো 1500 টাকার বেতনে তাদেরকে আমি 1500 টাকা ধরেই আমি দিয়ে দিই, কারণ আমার মার কাছে আমার বাচ্চাটা রেখে তারপরে যেতে হতো। প্রাইড টেক্সটাইলে আমি 8 বছর কাজ করার পরে ওনাদের প্রচণ্ড লস যাওয়ার পরে কোম্পানিটা হঠাৎ করেই ওই সেকশনটা বন্ধ হয়ে যায়। পরে আমি জবটা, আমার সাথে সাথে অনেকজনের, প্রায় 50-60 জনেরও জবটা চলে যায়। পরে আমি 6 মাস গার্মেন্টসে চাকরি করি, মালিবাগ সুপার মার্কেটে। চ্যানেলের সিরাজ স্যারের একটা গার্মেন্টস ছিল, সেখানে কাজ করার পর ওইখান থেকে আমি একটা স্বনামধন্য হসপিটালেই মগবাজারে জবটা পাই রিসিপশনিস্ট হিসাবে। সেখানে আমি 10 বছর চাকরি করি। চাকরি করার পরে আমার ছেলেটা যখন প্রায় 10 বছর, যে 11 বছর পড়বে, আমার ভাই আমাকে সেম একই কাজ করে, আমাকে অন্য জায়গায় একটা বিয়ে দেয় জোর করে, সেই এই নেশাগ্রস্ত একটা লোকের সাথে। সে আমার ছেলেকে কখনোই মানে না। আমার ছেলে যদি ওনার বাসায় যাইতো বা খাওয়া দাওয়া করতো, আমাকে খুব টর্চারিং করতো। আমার ছেলেটা কেন আসছে, কেন খাইছে। আমি তাকে একটা কথাই বলছিলাম যে আপনি তো আমার সব কিছু জেনেই নিচ্ছেন, আমার যে একটা ছেলে আছে, আমি জব করতাম, বা আমার বাবা মা আপনাকে কোনো কিছু দিতে পারবে না, সবই। আমি আজকে 15টা বছর আমার ভাইয়ের বাসায় থেকে লাঞ্ছিত ছাড়া কিছুই হয়নি, ভাই বাবির কাছ থেকে আর মার কাছ থেকে। আল্লাহ যেন আমার মার মতো যেন কোনো ঘরে এমন মা যেন না দেয়। আমাকে, আমি 12 ঘন্টা ডিউটি করে এসে এমনও দিন গেছে না খেয়ে আমি ঘুমাইছিলাম ভাইয়ের ঘরে। আমার ছেলেটাকে নিয়ে আমি খুব কষ্ট করছি, এখনও করি। হুট করে 8 দিনের জবটা আমি ছেড়ে দিই। আমার এক কলিগের সাথে আমার একটু মিসবিহেভ হওয়ার কারণে আমার শিফটটা চেঞ্জ করে দেওয়া, তো এখানে নাইট হয়। নাইট হওয়ার কারণে আমি নাইট করতে পারি না, আমার মাথার আবার একটু প্রবলেমের কারণে আমি নাইট করতে পারি না, রাত জাগতে পারি না। আমার 2006 সালে বেবি হওয়ার পরে আমার মাথার মগজে পানি জমে যায়, তো সেটা ট্রিটমেন্ট করতে গিয়ে পরে আমি কোনো রাত জাগতে পারি না, কোনো গরমে থাকতে পারি না, আমি অসুস্থ ফিল করি। পরে 8 দিন থেকে জবটা আমি হসপিটাল থেকে জবটা আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আবার সেই গার্মেন্টসে করি, গার্মেন্টসে যেখানে টুকিটাকি যা পারি করতে থাকি। আমার ভাই আর আমার ভাবির অবহেলার কারণে আমার ছেলেটা কিছু বাজে ছেলের সাথে মেলামেশা করে, এবং সেই থেকেই ওইটা আস্তে 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 নেশার জগতে চলে যায়। নেশার জগতে চলে যায়। আমি অনেক ওকে বুঝাই, বোঝানোর পরে একটা কথাই বলে, মা ভালো হয়ে কি করব আমি, তুমি তো ভালো হয়ে দেখছো, তোমার ভাই তো তোমাকে খাওয়ান দেয় না, তাহলে আমি ভালো হয়ে কী করব। আমার ছেলেটা এবার আমি খুব কষ্ট করে মানুষ করতেছি এবং পড়াশোনাও করাইতেছি। আমি নিজে না খাওয়াইও ওরে আমি পড়াশোনা করাই, যেন ওর পড়াশোনাটা করতে পারে। ওর একটা কথা, ভালো হয়ে যেহেতু থাকতে পারি নাই, তাহলে আমি খারাপের দুনিয়ার শেষ দেখে ছাড়বো। আমি ওকে এখনও বুঝাই যে ছেলেটার নাম হচ্ছে তাজ, যে তাজ তুমি এখনও চলে আসো, তুমি এই পথ থেকে আসো, আমার কষ্টটা তুমি একটু বুঝো, তোমার মা যে কতটা কষ্ট করতেছে তুমি এতটুকু তো বুঝো।
আমি বোঝাইতে পারবো না স্যার, আমার ছেলেকে আমি পায়ে পর্যন্তই ধরছি, কিন্তু আমার ছেলেটা ফিরে আসতেছি না পর থেকে। সে বাবার মতন নেশার জগতে চলে যাচ্ছে আস্তে আস্তে। সে প্রায় রাত্রে বাসায় আসে না, বাহিরে থাকে, বন্ধু বান্ধবের সাথে ওদিক যায় ওদিক যায়। কি নেশা করে আপনার ছেলে? ইয়াবা না যেন কি বলে ওইটা খায়। টাকা পায় কোথায়? ও ছোটোখাটো একটা ওই যে মেডি প্লাসের সেলসম্যানের কাজ করে, ওখান থেকে। ওর এক কথা, আমি ভালো হইতে পারি, যদি আমাকে বাইরে পাঠিয়ে দিতে পারো তাহলে আমি ভালো হইতে পারি, তাছাড়া আর কিছু না। বিদেশে গেলে তো অনেক টাকা লাগে। অনেক টাকা, সেই সামর্থ্য আমার নেই স্যার। আমি যে পাঠাবো সেই সামর্থ্য আমার নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন কখনো? না, আমি স্যার আপনাকে কি বলবো, আমার লাইফে মনে হয় আমি মিডিয়ার জগতে বা এই সেক্টরে মানে আজ প্রথম। আমি সব সময় জবের পিছে দৌড়াইছি, যে আমি যদি আমার ভাইয়ের ঘরে 1 টাকা না দিতে পারি মান্থলি, তাহলে আমার খাওয়া বন্ধ। আমি কোনো শখ জাগলে কোনো কিছু একটা পড়তে পারি না, শখ জাগলে মনে একটা কিছু খাইতে চাইলে খাইতে পারি না। আমি সব সময় চিন্তা করছি আমি ওই টাকাটা খাবো বা একটা জিনিস কিনবো, আমার ঘরে টাকা না দিলে তো আমার ভাই ভাবে আমাকে মারবে বা আমার মা আমাকে একটা কটু কথা বলবে। আমি কখনোই মনে চাইলেও আমি কোনো কিছু করি নাই। আপন মানুষদের কথা নেওয়া যায় না। আমার সব ভাবি করা যায় তো। আমাকে একবার মেরে আমার এই হাতটা ভেঙে দেয়। ও, আমি শুধু বলছি যে আমি এই ঘরটা এখন ঝাড়ু দিতে পারবো না, আপনি দিয়ে নেন, আমার শরীরটা অসুস্থ, আপনি দিয়ে নেন, আমি পারবো না এখন। সে আমাকে হাতের মধ্যে ঝাড়ুর বাড়িটা দিয়ে বলে যে আজেরা খাওয়ানোর টাইম নেই আমার কাছে। আমার এই হাতটা নিয়ে আমি 3টা মাস ভুগছি, প্লাস্টার করছি, তারপর আমার এই হাতটা ঠিক হয়নি। আমার হাতটা এখনও এখান থেকে হাড্ডিটা জয়েন লাগেনি। আমার নিজের ভাই তাকে বলাতে বলে কি কাজ, আমার ঘরে থাকতে হলে কাজ করে খাইতে হবে, তোমাকে মাগনা কেউই খাওয়াবে না। সে একটা স্বনাম প্রতিষ্ঠানে কাজ করে, স্বনামধন্য নাম করে একটা টেলিভিশনের ড্রাইভার। আমি যদি সেখানে তার নামে কমপ্লেন দেই, অটোমেটিক তার চাকরিটা চলে যাবে। যে একটা বোনের উপরে এইভাবে অত্যাচার হয় কিভাবে। আমি প্রতিনিয়ত আমার ফ্যামিলি থেকে আমি বঞ্চিত। আমি একটা সিঙ্গেল মাদার হয়ে আমার ছেলেটাকে আমি মানুষ করতেছি। আমার কোনো বোন, আমার কোনো মা ভাই কেউ আমাকে হেল্প করতেছে না। সেকেন্ড ম্যারেজটাও টেকেন? সেকেন্ড ম্যারেজটা আমার ছেলেটার কারণে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার ছেলে, হ্যাঁ, আমার ছেলেটাকে দেখতে পাইতো না, বা ওর সপ্তাহে হাফ ক্লাস থাকলে বৃহস্পতিবারে যেত আমার বাসায়। ওই কেন যাবে, কেন খাবে, আসছে কেন, এই কারণে আমার ওই সংসারটার মধ্যে প্রতিনিয়ত আমার সাথে ঝগড়া লাগতো। কাজ করেন কি তাহলে? আমি এখন এই রিসেন্টলি 1 সপ্তাহ ধরে ওই জবটা ছেড়ে দিচ্ছি। যেখানে করতাম ওইখানে আমাকে মানে 3 মাস যাবৎ কোনো স্যালারি দেয় না। মানে ওই প্রতিষ্ঠানটা এরকমই, হুটহাট স্যালারি বন্ধ করে দেয়, আবার হুটহাট করে স্যালারিটা দেয়। তো যার কারণে আমি জবটা ছেড়ে দিচ্ছি, যে আমি যদি ঘরে টাকা না দিই তাহলে তো আমাকে খাবার দিবে না। তাহলে ওনারা তো মনে করতেছে আমি ডিউটি করতেছি বা জবে যাচ্ছি, আমি তো বেতন পাই, তাহলে আমি টাকা কি করি? আপনি যদি যারা দেখতেছে তাদের জন্য কিছু বলতে চান? আমি শুধু একটা কথাই বলবো, আমি আমার ছেলেটাকে মানুষ করতে জীবনে অনেক কিছুই স্যাক্রিফাইস করছি। শুধু আমার ছেলেটাকে আমি এই ভুল পথ থেকে ফিরে আনানোর জন্য তাদের কাছ থেকে সহযোগিতা চাই, তাছাড়া আর কিছু না। আমার ছেলেটা যেন ওর বাবার মতো না হয়, বা একটা সিঙ্গেল মাদার যে কত কষ্ট করে একটা মানুষ সমাজে চলে বা কত অপমান হতে হয় আমি জানি। আমার বাবা মার কাছে আমি কখনোই ছিলাম না ওইরকম। আমার বাবার ব্যবসাটা ড্যামেজ যাওয়াতে আমার ভাইরা এরকম করতেছে আমাদের সাথে। আমার 3টা বোনই সেপারেশন আলাদা আছে, যার যার মতো সংসার নিয়ে, কেউ কার খোঁজ নেয় না, কেউ কার কাছে যোগাযোগও করে না, সবাই সবার মতো করে আছে। আপনি কি জানেন সব প্রবাসীরা দেখতেছে, তারা যদি কেউ আপনার ছেলেকে বিদেশে নিয়ে যায় বা চায়, সেটা চান আপনি?
কেউ যদি ওইরকম সহযোগিতা করে তাহলে অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিব। যদি বলে যে আপনার ছেলেকে আমি নিয়ে যাব ভালো করার জন্য, এইটা করণীয়, আমি সব করতে রাজি আছি। শুধু আমার ছেলেকে এই পথ থেকে ফিরে নিয়ে আসতে চাই। ফোন নাম্বারটা বলেন। 019370670428। আবার বলেন। 019370670428। আমি একটা সিঙ্গেল মাদার হয়ে শুধু এতটুকুই বলবো, আমার সন্তানকে আমি এই পথ থেকে ফিরে নিয়ে আসতে চাই। আমার ছেলেটার পড়া বন্ধ হয়ে গেছে, আমি আর পড়াতে পারছি না, কারণ এখনকার যে পড়াটা খরচটা আমার কাছে ব্যয়বহুল হয়ে যাচ্ছে।